আজকের সাবজেক্ট হচ্ছে পরাশক্তি। পরাশক্তির ধারণাটা কি সঠিক? পরাশক্তির চেয়েও আরেকটা শব্দ সুপার পাওয়ার। আমরা একসময় বলতাম সুপার পাওয়ার, বলতে খুব মজাও লাগতো, গা গরম হতো। পরাশক্তির সুপার পাওয়ার। সুপার মানে কি? কথাটা উঠলো যেমন ভ্যাক করে বলে দিই। সুপার, সুপ্রিম থেকে সুপার, স্ট্রাকচার, কাঠামো। সুপার স্ট্রাকচার মানে এটা বিরাট কাঠামো, এলাহি ব্যাপার স্যাপার। তাহলে আগে সুপার লাগাই দিলে এটা বিশাল সবটা কিছু বলতে বোঝায়, যেটা সেটা সুপার। তাহলে সুপার পাওয়ার, শুধু পাওয়ার না। এই যে পরাশক্তির শক্তি ধারণাটা, তো সুপার পাওয়ার, পরাশক্তির ইংরেজি হলো সুপার পাওয়ার। এখন পরাশক্তির ধারণা কি সঠিক ছিল? এটা এখন আমি প্রশ্ন করছি। একালে এসে অনেকবার করেছি, কিন্তু 8-10 বছর আগে বোধহয় খুব জমে নাই, কারণ মানুষের পরাশক্তির ধারণা থেকে যে সরে গেছে, এটা ভূরাজনীতি বলে একটা নতুন শব্দে, তা মানুষ খেয়াল করে নাই। ও ভাবতেছে এটা একটা নতুন জিনিস। কিছু হলেই চীন আমেরিকার যুদ্ধ বা তর্ক বা রেশারেশির কথা শোনা যাচ্ছে। তো এরকম কিছু হলেই বলে যে ওটা ভূ রাজনীতি। আর ততবার আমার কাছে মনে হয়, এবং আমি কম বেশি নিশ্চিত, যারা যারা ভূ রাজনীতি শব্দটা ইউজ করবে, বুঝবেন এই লোকটা যা বুঝে না তা নিয়ে কথা বলছে। এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলছে যেটা সে বুঝে না, কিন্তু কথা বলতে হচ্ছে। সেই লোকটাই ভূ রাজনীতি শব্দটা ইউজ করবে। অথবা উল্টা করে বললে, যে ভূ রাজনীতি শব্দটা ইউজ করে বাক্য বলবে, বুঝতে হবে এই লোকটা এই সাবজেক্টটা বুঝে না কিছু। না বুঝে একটা জায়গা আছে, এই জায়গাটাকে সে ভূরাজনীতি শব্দ দিয়ে এরাই পাশ করে পলাই যাচ্ছে। ওকে, তাহলে ভূরাজনীতিটাই এইবার দেখেন পরাশক্তির জায়গায় তারা ব্যবহার করতেছে। এটাও কিন্তু খেয়াল করে নাই তারা। ওরা হচ্ছে পরাশক্তির ধারণা আছেই আগেকার। পরাশক্তি কারা কারা ছিল? আচ্ছা, একদিকে আমেরিকা ছিল, আর একদিকে তাদের প্রাণপ্রিয় সোভিয়েত ইউনিয়ন ছিল। আমেরিকা আর সোভিয়েত, এই ছিল দুই পরাশক্তি। আমাদের পরাশক্তির ধারণার সঙ্গে এগুলা সম্পর্কিত। আমি এখন প্রশ্ন করছি যে এটা সঠিক কিনা, সেটা নিয়ে কথা বলবো। আমি মূল শিরোনামটা আরেকটু ব্যাখ্যা করে দিই। তাহলে নয়া ভূরাজনীতি এটাও কি সঠিক? এই ধারণাটা কি সঠিক? আমার ধারণা হলো যেটা সঠিক না। তার সঠিক ধারণা কি সেটা নিয়ে কথা বলবো। আর এই সাথে আরেকটা শব্দ ইউজ করতেছি, গ্লোবাল অর্ডার। এটার মানে কি? এখানে দুটো শব্দ আছে, গ্লোবাল এই প্রথম। এই আগেকার 2 লাইনের সব পুরনো দিনের কথা ইউজ করছে। নতুন দিনের শব্দ হলো আসলে গ্লোবাল। গ্লোবালের বাংলা ভূ না, নয়। গ্লোবালের বাংলা বড়জোর গ্লোবাল, দুনিয়া জুড়ে বলতে যা বোঝায় তাই। তাহলে গ্লোবাল মানে দুনিয়া জুড়ে, গ্লোবাল মানে ভূ না। ভূ শব্দটার মানে কি অ্যাকচুয়ালি? ভূ শব্দটা আমরা তখনই ইউজ করি যখন কোনো ঘটনায়, ভূ মানে ভূগোল, আসলে ভূগোল একটা ফ্যাক্টর, এটা বললে যা হয়। কোনো একটা ঘটনায় ভূগোল যদি একটা ফ্যাক্টর, ভূগোল মানে স্থানিক, স্থানটা যখন বিরাট বিষয়, ওই স্থানের জন্য এটা হচ্ছে, নালে হতো না। এরকম যদি বুঝাতে চাই, তাহলে আমরা ভূ শব্দটা ইউজ করি। তাহলে ভূ রাজনীতির কথার অর্থ হবে যাবে কি, আমেরিকা কেন গ্লোবাল লিডার হতে পারছে? ওই পার্টিকুলার ভূ, যে ভূগোলের মধ্যে আমেরিকাটা অবস্থিত, ওই পার্টিকুলার ভূয়ের কিছু সুবিধা আছে, বা কিছু অসুবিধা আছে, বা কিছু বিশেষত্ব আছে। এই বিশেষত্বর কারণে আমেরিকার এই পেটের ঘাটা হয়েছে, অথবা আমেরিকার এই বিশেষ সুবিধাটা হয়েছে, যা কিছু বিশেষ তা ওই ভূগোলের কারণে হয়েছে। এই অ্যাজাম্পশনের উপরে দাঁড়িয়ে এবার যদি আমেরিকা সম্পর্কে আমি এক পাতা লিখতে চাই, তাহলে ওটা হলো ভূ রাজনৈতিক বিষয়ক লেখা। বোঝা গেছে? তাহলে ভূ কথাটার মানে হলো যখন স্থানিক, ভূগোল, ভূগোলটা ইম্পর্টেন্ট, ভূগোলের কারণে এটা এরকম হয়েছে। যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকা নেতা হয়ে যেতে পারলো কেন? ভূ রাজনীতি কথাটা তখনই উঠেছিল, লেট 30s, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলা হচ্ছে 39 থেকে 45, এই সময়কালটায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল। এই সময়কালটায় এখন এই ফেনোমেনাটা, ঘটনাটাকে ব্যাখ্যা করব, এটা একটা সমস্যা দেখা দিল। এই সমস্যা বুঝাইতে, মানে আমেরিকার নেতা হয়ে যাচ্ছে কেন? আমেরিকা এটা নেতা হচ্ছে 2 বছর পরে, একদম 41 সালের, বহুবার বলেছি আবার বলছি, 41 সালের মধ্যে আলাপটা হয়েছে। 42 সালের 1 জানুয়ারি থেকে যুদ্ধ শুরু হয়। কিন্তু কোন যুদ্ধ? সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেখানে সরাসরি আমেরিকা পার্টিসিপেট করতেছে। এই যুদ্ধটা শুরু হয় 1 জানুয়ারি। আরো স্পেসিফিক বললে, পার্ল হারবার বলে এটা বন্দর ছিল, এই বন্দরে হামলা করা না করা নিয়ে জাপানের সাথে যুদ্ধটা লাগে। তার কেউ বলে এই বোমাটা আমেরিকানরা নিজেরাই মারছিল জাপানকে আক্রমণ করার উছিলা হিসেবে। হোয়াট এভার ইট ইজ, ওই জন্য 1 জানুয়ারিকে এই নয়া রূপে
যখন আমেরিকার নেতৃত্বে একটা জোট আর ওই পারে হিটলার, মুসোলিনি, জাপান এরা এক জোট, এই ভিত্তিতে ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়। এরকমভাবে গুছানো যে ওয়ার্ল্ড ওয়ারটা, ওটাই 42 সালের 1 জানুয়ারি এই আমেরিকার নেতৃত্ব ওখানে স্টাবল হয়, প্রতিষ্ঠাতা পায়। এইভাবেই যুদ্ধটা শেষ হয় 45 সালে। তাহলে কেউ কেউ বলে যে তাহলে এই যে 39 সাল থেকে যে বিশ্বযুদ্ধ ফেনোমেনা 42 সালে এসে নতুন রূপ 45 শেষে শেষ হচ্ছে, এই ঘটনাবলীকে ব্যাখ্যা করব কি করে? আমেরিকা এটার নেতা হয়ে যেতে পারলো কেন? নিশ্চয়ই আমেরিকার এই পার্টিকুলার ভূগোলটা ওখানে একটা ফ্যাক্টর ছিল, এই বলে একটা ব্যাখ্যাদাতা, এই ব্যাখ্যাদাতারাই বলতো, এই শব্দটা ইউজ করতো ভূরাজনীতি। সো ভূরাজনীতি শব্দটার উৎপত্তি, ব্যবহার ওর সময় থেকে। কিন্তু এইটাই আবার 45 যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন দেখছে ভূরাজনীতি দিয়ে এটা ব্যাখ্যা করাটা বহু জিনিস থেকে যাচ্ছে যেটা আমরা ব্যাখ্যা করতে পারছি না। তখন আস্তে আস্তে ওখান থেকে সরে যেতে লাগলো জিনিসটা, তাহলে নতুন কিছু ধারণা আনতে হবে, এটা দিয়ে হচ্ছে। ইভেন তখনও এখান থেকে সরে আসে, এটা আস্তে আস্তে পরাশক্তির জায়গায় চলে যায়। যখন জিনিসটা আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যেকার প্রতিযোগিতা, আমি আগে আপনাদেরকে বলেছি এই প্রতিযোগিতাটাই শুরু হচ্ছে আসলে 53 সাল থেকে, যখন কমিউনিস্টরা আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলা শুরু করলো। আবার 53 কারণ 53 হওয়ার পিছনে আর একটা কারণ ছিল। মূল কারণটা হলো 53 সালের আগে পর্যন্ত, অর্থাৎ 52 সাল পর্যন্ত, কবে থেকে 1932 থেকে 52, পুরা 20 বছর, 1932 থেকে 52 আমেরিকান 4টা প্রেসিডেন্ট, 5টা প্রেসিডেন্টই ছিল ডেমোক্র্যাট। তার মধ্যে প্রথম 4টা প্রেসিডেন্ট একদিনই 4বার প্রেসিডেন্ট হয়েছিল, এটাই রুজভেল্ট। আর রুজভেল্টেরই ভাইস প্রেসিডেন্ট ছিল আসলে হ্যারি ট্রুম্যান। সে ওই 4বার কিনা একটু দেখে বলতে হবে, অন্তত শেষ 2বার তো ছিল, এটা আমি শিওর। এই রুজভেল্ট পরে 52 সাল পর্যন্ত নিজে নিজে দাঁড়ায় একবার, আর আরেকবার যেহেতু 6 মাসের মধ্যে, তৃতীয়বারের 6 মাসের মধ্যে রুজভেল্ট মারা যায়। হ্যাঁ, চতুর্থবারের 6 মাসের মধ্যে রুজভেল্ট মারা যায়, ন্যাচারাল ডেথ। তো মারা যাওয়ার পরে বাকি 3.5 বছর ওই ট্রুম্যানকেই প্রেসিডেন্ট হয়ে যায় তখন। তাহলে ট্রুম্যান হলে 3.5 বছর প্লাস আরেকবার নিজে দাঁড়ায় উনি জিতে, তাহলে 7.5 বছর ট্রুম্যান প্রেসিডেন্ট ছিল। এটি শেষ হয় 52 সালে। তাহলে আমার মূল কথাটা হলো যে এই পুরো সময়টা 32 থেকে 52, 32 সালে প্রথম প্রেসিডেন্ট হয়েছিল রুজভেল্ট, 33-এর 20 জানুয়ারি অ্যাজ ইউজুয়াল ক্ষমতা নিয়েছিল। তাহলে অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করে, তাহলে আচ্ছা ব্যাখ্যা পরে কথা। এইটাকে বলা হয় অনেক স্মুথ পজিটিভ শাসন, মারো ধরো খাও এই টাইপের শাসন না এটা। কেন? তাকে একটা গ্লোবাল সিস্টেম বানাতে হবে, বা বানানোর তার লক্ষ্য। অনেকে মনে হতে পারে এই আপনি বলতেছেন সোভিয়েত আমেরিকানরা 42 সাল থেকে শুরু করছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তা আপনি আবার এখন বলতেছেন সে বহু আগে থাকতে করছিল। মানে কি? মানেটা হলো, এটা বেশি হয়েছে, ডিটেল হয়ে যাচ্ছে, সংক্ষেপে বলবো। প্রথম বিশ্বযুদ্ধ যেটা 1914 থেকে 18, এই প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান প্রেসিডেন্ট, তখনকার একটা প্রেসিডেন্ট ছিল, সেই প্রেসিডেন্টের নাম হলো উড্রো, বাংলায় লিখি জায়গা কম লাগবে, উড্রো উইলসন। এই যে উড্রো উইলসন সেন্টার, যেখানে আমাদের আলিডিয়াস রাপ্তার ফেলো ছিল, উড্রো উইলসন ছিল এটা প্রেসিডেন্ট। উড্রো উইলসনেরও একই তত্ত্ব ছিল। কি তত্ত্ব ছিল? যে যুদ্ধের পরে এখন আমাদের একটা গ্লোবাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন তৈরি করে গ্লোবাল আইন কানুন বানাতে হবে, যাতে যুদ্ধ কন্ট্রোল করা যায়। বেধড়ক যুদ্ধ চলতেই থাকবে, এটা হবে না। এটা আমেরিকানদের পজিশন কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকেই, আরেকটু পিছনে যায়, ফার্স্ট ওয়ার্ল্ডের সময় থেকে বা আমেরিকান বারে বারে একটা গ্লোবাল ইনস্টিটিউশন, গ্লোবাল পলিটিক্যাল ইনস্টিটিউশন, গ্লোবাল আইন কানুন, যুদ্ধকে কমানোর চেষ্টা, এটা কেন নিয়েছিল? এর পিছনে একটা কথা বলবো, সংক্ষেপে বলছি তাই। 1882 সালে প্রথম, আজকে যেমন চীন আমেরিকাকে ছাড়াই চলে যেতে চাচ্ছে গ্লোবাল ইকোনমিক মার্কেটের সবচেয়ে বড় ইকোনমি হিসাবে, ঠিক সেরকম 1882 সালে ব্রিটিশরা তখন সবচেয়ে বড় ইকোনমি ছিল, তাকে ছাড়াই চলে যায় আমেরিকানরা এই 1882 সালে। কিন্তু গ্লোবাল লিডার হওয়ার মতন কোনো অপশন তার ছিল না, কারণ সারা দুনিয়াটা কলোনি দখলদারদের হাতে ভাগ করা হয়ে আছে, ফলে তার কিছু করার নেই, এর কোনো সুবিধা সে নিতে পারছিল না, যেটা এখন চীন নেওয়ার চেষ্টা করছে। এতেই মনে হচ্ছে যেন একটা গ্লোবাল যুদ্ধ লাগছে। এটাকেই কেউ কেউ ভূরাজনীতি বলে ব্যাখ্যা করছে, আর আমি বলছি না, এটা ভূরাজনীতি, এটা গ্লোবাল।
এই শব্দটা ভুল। গ্লোবাল, গ্লোবাল কি এটা নিয়ে আমি এখন ডিটেলে যাবো। মূল কথাটা বললাম। তাহলে কেন আমেরিকানরা সবসময় এটা গ্লোবাল ইনস্টিটিউশন, যুদ্ধ কমানো এসবের দিকে যাচ্ছে কেন? প্লাস দুনিয়া থেকে যেন কলোনি উৎখাত হয়ে যায়, এইটা হচ্ছে তার লাইন প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই। কেন? কারণ যেহেতু কলোনি হয়ে আছে সারা দুনিয়া, কলোনি দখল হয়ে আছে, ফলে কলোনি দখল না ছুটলে ওরা স্বাধীন দেশ হবে না। ওরা স্বাধীন দেশ না হলে আমার যে সবাইকে ধার দেওয়ার ক্ষমতা আছে এইটা নিতে আসে না। মূলত এই কারণে দেখেন প্রত্যেকটা যুদ্ধে তার পজিশন হচ্ছে একটা শান্তি, শান্তি। এখান থেকে আসছে জাতিসংঘ প্রথমবার। এই দেখেন এটারই ফলশ্রুতিতে 1920 সালে প্রথম জাতিসংঘ টাইপের ইনস্টিটিউশন বানানো হয়েছিল। ওটার নাম ছিল লিগ, লিগ অফ নেশন, লিগ অফ নেশন। এটা ছিল আগেকার নাম। না, আগেকার বলতে আর ভুল হবে। লিগ অফ নেশন পরিপূর্ণভাবে মৃত ঘোষণা করে নিজে নিজে হয়ে গেছিল 30 সালের মধ্যে। এটা জন্ম হয়েছিল 20 সালে। লিগ অফ নেশন 30 সালের মধ্যে কার্যত অকেজ হয়ে যায় আর কি, বাস্তবত। ফলে বাকিটা সেকেন্ড ওয়ার্ল্ডের ভিতরে পড়ে গেছে, কিছু করার ছিল না, দাঁড়িয়ে দেখা ছাড়া। সো লিগ অফ নেশন এভাবে শেষ হয়ে যায়। কিন্তু লিগ অফ নেশনের উদ্যোগটাও আমেরিকার ছিল। তাহলে এই যে সাকসেসফুল এই কাজগুলো আমেরিকানরা করে যাচ্ছে এই জন্য যে সে দুনিয়া থেকে কলোনি খতাইতে না পারলে, ভাঙাতে না পারলে সে নিজে গ্লোবাল মার্কেটে তার ক্যাপিটাল নিয়ে ঢুকতে পারবে না। ক্যাপিটালের পণ্য কোনো কিছু নেই, গ্লোবাল মার্কেট, গ্লোবাল ইকোনমি কোনো কিছু সে দাঁড় করাতে পারবে। এইটা যদি মনে রাখেন তাহলে আমেরিকানদের সিদ্ধান্ত কি কি হচ্ছে বুঝতে পারবেন। সেই সূত্রে এইবার আসেন, এই যে আমেরিকানদের প্রস্তুতিমূলক প্রাতিষ্ঠানিক, গ্লোবাল প্রাতিষ্ঠানিক প্রস্তুতির জন্য নিতে হচ্ছে জাতিসংঘ, ভালভালায় কথা বলতে হচ্ছে, আমি দুনিয়া শান্তি চাই বলতে হচ্ছে। আর আমেরিকান ব্যবসায়ীরা এর আড়ালে থেকে থেকে আঙুল চুষতে হচ্ছে, কাল এরা চান্স পাইলই। এই চান্সটা আসে 53 সালে। 52 সাল পর্যন্ত আমেরিকান হিস্ট্রিতে দেখা যায় সবসময় এই ভালো ভালো কথা বলে সিস্টেম করার কাজটা করে ডেমোক্রেটরা, আর এরপরে রিপাবলিকানরা আসবে এসে বলবে খায়ালই, এখন খাওয়ার সময় হয়েছে। এই খাওয়ানোর সময়টাই হলো 53 সালে যে প্রেসিডেন্ট হিসেবে জিতে আসে 52 সালের ইলেকশনে, সে হলো আইসেনহাওয়ার। আইসেনহাওয়ার কে ছিল? সেকেন্ড ওয়ার্ল্ডের এই যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মতন ওখানে যে আমরা অ্যালাইড ফোর্স, অ্যান্টি হিটলার যে অ্যালাইড ফোর্সটা হয়েছিল জোট, এই জোটের টপ মিলিটারি কমান্ডারের নাম ছিল আইসেনহাওয়ার। আইসেনহাওয়ার যুদ্ধের শেষে 52 সালে ইলেকশনে দাঁড়ায় যায় রিপাবলিকানদের পক্ষ থেকে ট্রাম্পের ভোটার, এবং সে জিতে যায়। ফলে 53 সালের 20 জানুয়ারি সে শপথ নিয়ে প্রেসিডেন্ট হয়ে যায়। প্রেসিডেন্ট হওয়ার 6 মাসের মধ্যে এই প্রথম ফেনোমেনা শুরু হয়। সিএএ পড়ায় দেশ দখল, সিএএ পড়ায় তেলের খনি দখল, এই ফেনোমেনাটা শুরু হয়। সো আইসেনহাওয়ারের 53 সাল মানে সিএএ পাঠানো আর দেশ দখল, তেলের খনির সম্পদ দখল। এইটার কারণেই তখনকার দিনে সোভিয়েত ইউনিয়ন এটাকে আমেরিকাকে বললো এ হলো সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদ পদবিটা ওর ঘাড়ে লটকায় দেয়, গলায় লটকায় দেয় স্টালিন। এইটা কারণে আইসেনহাওয়ারের ফেনোমেনার কারণে। আমার অনেক কথা রিপিটেটিভ মনে হবে, নানান দিক থেকে বলছি আপনাদেরকে বোঝার জন্য, জিনিসটা আপনাদের মাথায় ভালো করে ঢোকার জন্য। এখন আসেন তাহলে এই যে আগে ওখান থেকে আসতেছে পরাশক্তি ধারণা। কোন শক্তিটা ভালো, সুপার পাওয়ার কোনটা, আমেরিকা নাকি সোভিয়েত ইউনিয়ন? এই 53 সাল থেকে এবার পরাশক্তি ধারণা আসতেছে। ক্লিয়ার? আবার বলতেছি, তার মানে পরাশক্তির ধারণাটা আগে ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড যুদ্ধের সময় ছিল না। বুঝে পরাশক্তি বুঝবো কেমনি? আগে না আমেরিকা গ্লোবাল একটা লিডার হিসেবে উঠে আসবে। যুদ্ধের সময় আগে বলেছি যে সব দেশকে, তার পক্ষে সব দেশের যুদ্ধের মোটা থেকে সব খরচগুলো আমেরিকা বলছে। এরকম একটা অবস্থা যাইতে হবে, তারপর না পরাশক্তি হিসাব আসবে। সো আমেরিকা পরাশক্তি হয়ে যাচ্ছে যখন সে সেকেন্ড ওয়ার্ল্ডের বিজয়ী হয়ে যাচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ডের নেতা হয়ে যাচ্ছে, তখন সে পরাশক্তি। যখন এই জন্য 53 সাল থেকে আইসেনহাওয়ার এসে সিএএ পাঠায় দেশ দখল, ইরান দখল, ইরানের তেল দখল, দেখেন এগুলো শুরু হচ্ছে। আরেকটা আমরা প্রায় উচ্চারণই করি না, খালি বলে রাখি, ডিটেলে যাব না। এই যে আমাদের তিব্বতের দালাই লামা, এই দালাই লামা ফেনোমেনাটা কি? দালাই লামা এটাও আরেকটা সিএএ পাঠায় তিব্বত দখল, বাট এটা ফেল করে। এটা ফেল করার কারণে দালাই লামা ছিল তিব্বতে, ওখান থেকে পলায় ইন্ডিয়া চলে আসে। কারণ ইন্ডিয়ানরা, নেহেরু ওই সময় আইসেনহাওয়ারের সাথে মিললে এই দালাই লামা প্রজেক্টে, সিএএ প্রজেক্টে ছিল। এর শাস্তি হিসাবে দালাই লামা করে যে পথে নিয়ে এসে ইন্ডিয়া ঢুকাইছিল। দেখেন
ওদের এখন যেটা হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের ওপারে হলো আসলে দালাই লামা। তাহলে দালাই লামা মানে দালাই লামাকে সাপোর্ট করতে গেছে আমেরিকার হয়ে, আর সে লোকগুলোকে দেশের ভিতরে পাইলে পুষে রাখছে, এখানে বসে ওই কাণ্ডগুলো করে। এই ছিল চুক্তি। 53 সালে আইসেনহাওয়ার ইন্ডিয়া ভ্রমণ করতে আসছিল এই প্রথম, তখন এই চুক্তিগুলো হয়। নেহরু এই প্রথম তলে তলে ভিতরে ঢুকে পড়ছে, ঢুকে পড়ে যখন এই কাণ্ড ঘটছে, দালাই লামার কাণ্ড হওয়ার গেছে যখন, তখন সিআইএ দালাই লামাকে ধরে নিয়ে এসে এখানে, এই যদি বর্ডারটা হয় চীন ইন্ডিয়া, আসামের বর্ডার, আসামে দেখেন কোথায়, এখানে যদি আসাম হয় তাহলে হিমাচল প্রদেশ হলো এখানে, হিমাচল প্রদেশ একেবারে উত্তরে কিন্তু, তাহলে এখান থেকে ডাইরেক্ট কিন্তু হিমাচল প্রদেশের হিমাচল লামা থেকে হিমাচল প্রদেশে ডাইরেক্ট আনা যায়, এখানে আনে নাই সে। দালাই লামাকে তারা উজানে চলে গেছে আসামে, সে গিয়ে আসামের দিশপুর বর্ডার দিয়া, এই দিশপুর বর্ডার দিয়ে তারা দালাই লামাকে বাঁচায় নিয়ে এসে হিমাচল প্রদেশে রেখে দিচ্ছে। এরপরে চীনা আর্মি দাওয়া করতে করতে আইসে আসাম দখল করে আলিছে, পাক্কা 31 দিন না 32 দিন, 1 মাস 1 দিন তারা আসাম দখল করেছে চীনা আর্মি। এটাই 62 সালের কেঁচা। 58 থেকে 62 হলো, এই হলো আক্কেল, নেহরুকে আক্কেল কেনা দিয়েছিল। এরপর থেকে নেহরু আমেরিকার সাথে গাঁটছাড়া ভেঙে দেয়, হিন্দি চাই না ভাই ভাই স্লোগান উঠে, আমরা পঞ্চশীলা নীতি এইসব ধুনফুন মেলা আলাদা পাবেন ভাই, আর করবো না, ভুলে গেছে, মাফ করে দেন। হচ্ছে নেহরুর কথা। সো নেহরু 2টা শোকে মারা যায়, একটা হলো বিশ্ব বর্ডার দিয়ে এখানে মারি খাওয়া, চীনের হাতে এরকম মারি খাইছে, আরেকটা হলো দক্ষিণ ভারতে সে বানাতে গেছিল হোল ইন্ডিয়ার সবাই রাষ্ট্রভাষায় হিন্দি বলবে, ওখানে গিয়ে মার খাইছে, লোকে গায়ে আগুন দিয়ে রাস্তায় পুড়ে মরছে 6টা, এবং সে তারপর থেকে আজ পর্যন্ত হিন্দি তারা মানবে না। এই ইয়ের দেশে হায়দ্রাবাদ থেকে নিচের সমস্ত রাজ্যগুলা অ্যান্টি হিন্দি দেশ হয়ে গেছে, এবং এখনো ইন্ডিয়ান কনস্টিটিউশনে হিন্দি তাদের রাষ্ট্রভাষা, এই কথাটা কোথাও লেখা নাই। এই 2টা শোকে নেহরু মারা যায় ওই 64 সালে। 64 সালের শেষে দায়িত্ব নেয় লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী এসে কম্প্রোমাইজ করে নেয় যে ভাই আর লাগবে না, ভাষা মানুষ লাগবে না, মাফ করে দাও, তোমরা তোমাদের থাকো। ওকে, কোন কথা চলে গেছিলাম, তাহলে এই ওটাও কিন্তু সিএ এর ঘটনা ছিল, দালাই লামাটা। তাহলে এই যে আমেরিকানরা সিএ ওয়ালা আমেরিকানরা, এইটাই তারা আইসেনহাওয়ার হাত ধরে হচ্ছে, এই জন্য একে তখন সাম্রাজ্যবাদ বলে ট্যাগ দিচ্ছে সোভিয়েত ইউনিয়ন। আমি আগের দিন বলেছি সোভিয়েত ইউনিয়ন এটা ট্যাগিং, কিন্তু এইটা কমিউনিস্ট তত্ত্ব, ফলে আমাদের সবাইকে এটা মানতে হবে, জিনিসটা এরকম না, এটা কমিউনিস্ট তত্ত্ব না। সোভিয়েত ইউনিয়ন অ্যাজ এ রাষ্ট্র, এই রাষ্ট্রের পলিসি হচ্ছে আমেরিকাকে এইভাবে দেখানো, যেহেতু সে আমার এনিমি, আমি একটা রাষ্ট্র, আমার এনিমি। এটা নট নেসেসারি কমিউনিস্ট তত্ত্ব, আর দুটোকে এক করবেন না। একটা কমিউনিস্ট রাষ্ট্রের পলিসি আর এটাই একটা কমিউনিস্ট তত্ত্ব, দুটো এক কথা নাও হতে পারে। ওকে, এখন আমরা আস্তে আস্তে আবার ঢুকে যাই মূল জিনিসটা। তাহলে পরাশক্তি কথাটা এই সময় চালু হচ্ছে, এটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা তখন বলতেছি সুপার পাওয়ার, এটা আমেরিকা সুপার পাওয়ার না সোভিয়েত ইউনিয়ন সুপার, এই দুই সুপার পাওয়ারের ঝগড়া দিয়েই তো দুনিয়া, এই একটা ব্যাখ্যা চালু হলো। সো এই জন্য ভূরাজনীতির শব্দটা প্রথমবার হারায় গেল 40 যদি ধরি আমি 1940, তার 10 বছরের মধ্যে সব ধারণাটা হারায় গেল, হারায় পরাশক্তি ধারণাটা এসে হাজির হচ্ছে 53 সাল থেকে। এইটা দিয়ে চলতেছে কতদিন, যতদিন সোভিয়েত ইউনিয়ন নিজে না ভেঙে পড়তেছে 1991 সালে। এরপরে দুনিয়াটা ব্যাখ্যা করা যাচ্ছে না। আচ্ছা, অল্প অল্প হয়েছে, তখনও চীন উঠে নাই, মোটামুটি চলতেছে, পরাশক্তি ধারণাটা রয়ে গেছে। এরপরে এই যখন 2010 সালের পর থেকে চীনা উত্থান, চীনাটা পরিষ্কার হয়ে উঠতেছে, তখন এই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য এইবার ভূ রাজনীতি, মানে এটা কি, তাহলে এটা কি দিয়ে ব্যাখ্যা করবে? আমি সরাসরি আপনাদেরকে একই দিকে সাবধান করছি, একই দিকে স্ট্রেট কাট পজিটিভলি কি বলা উচিত আপনাদের, সেই জায়গা থেকে বলছি। আপনাদের বলতে হবে ইট ইজ এ গ্লোবাল ফেনোমেনা। গ্লোবাল মানে আগে যা কিছু ঘটেছে দুনিয়াতে, এগুলা গ্লোবাল ফেনোমেনা বলার সুযোগ ছিল না। কারণ যদি বলি 45 সাল, তাহলে 45 সাল পর্যন্ত দুনিয়াতে তো কেবল এটা কলোনি দুনিয়া ছিল, তাও সব কলোনি মিললে একজোট হয়ে একটা দুনিয়া চালাচ্ছেন না, আর এরকম না। দুনিয়ার মধ্যে অন্তত 4টা লিডিং কলোনিয়াল মাস্টার ছিল, ব্রিটিশ, ফ্রেঞ্চ, স্পেন আর
পর্তুগিজ। স্পেন পর্তুগিজরা কেবলমাত্র ল্যাটিন আমেরিকায় কনসেন্ট্রেটেড, ইভেন আফ্রিকাতেও না, আমেরিকাতেও না। ওই দুটা ল্যাটিন আমেরিকা মানে যেটাকে কেউ কেউ দক্ষিণ আমেরিকা বলবে, আমেরিকার নিজেই দক্ষিণ না, আমেরিকা উত্তর, দক্ষিণ আমেরিকাকে বলতেছে। সো দক্ষিণ আমেরিকার কথাটাকে বলার সময় ওই দূর ওখানে যত এই যে ব্রাজিল টাইপের যত দেশ আছে, আর্জেন্টিনা, এরা সবাই ছিল আসলে পর্তুগিজ নাহলে স্প্যানিশদের কলোনি। আর ওই উপমহাদেশটা ছাড়া বাকি সব উপমহাদেশ, এশিয়া, ইউরোপ সহ, এশিয়া, আফ্রিকা, এগুলোই দখল করেছে ব্রিটিশ আর ফ্রেঞ্চ। এই ছিল দুনিয়ার হিসাব। কিন্তু তাদের কখনো একসাথে মিললে আমরা দুনিয়াটা শাসন করবো, শোষণ করবো, এরকম কোনো নীতি ছিল না, এরকম কোনো স্ট্রাকচারও ছিল না, কাঠামো ছিল না। সেই জন্য গ্লোবাল শব্দটা তখন বলার মতন উপযোগী হয় না। কিন্তু যখন 1945-এর পরে এই প্রথম একটা গ্লোবাল অর্থনীতি ধারণা আসছে, কেন কেউ বলবে আরে অর্থনীতি বললে এটাকে ঢাকার চেষ্টা করছেন কেন, এটা তো ক্যাপিটালিজম। হ্যাঁ, ক্যাপিটালিজম, গ্লোবাল ক্যাপিটালিজম। গ্লোবাল ক্যাপিটালিজম একটা যাত্রা শুরু করছে 45 সাল থেকে। কেন? গ্লোবাল ইকোনমিক সিস্টেম বানানোর জন্য IMF আর ওয়ার্ল্ড ব্যাংক টাইপের ইনস্টিটিউশন চালু হচ্ছে। একদিকে পলিটিক্যাল ইনস্টিটিউশনে UN চালু হয়েছে, জাতিসংঘ, এটাকে যদি গ্লোবাল পলিটিক্যাল ইনস্টিটিউশন, আর গ্লোবাল ইকোনমিক ইনস্টিটিউশনের ভিত্তি বানাচ্ছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে এগুলো কি ধরনের ফেনোমেনা? 45 সালের পরে এইখানে এই শব্দটা ইউজ করতে হবে, গ্লোবাল। আগের কোনো শব্দ ব্যবহার করা চলবে না, কারণ এখানে মূল যেই কারণে কথাটাকে গ্লোবাল বলতে হচ্ছে, যে প্রতিটা যা কিছু ঘটবে ঘটনা, এই ঘটনাটা গ্লোব জুড়ে তার প্রভাব থাকবে, প্রভাব পড়বে। আমরা হঠাৎ করে গার্মেন্টস ব্যবসা শুরু করলাম কেন? বিকজ 45 সাল থেকে গ্লোবাল ইকোনমি বলে একটা ধারণা ছড়াইছে, গ্লোবাল ক্যাপিটালিজম যেটা আসলে এইটা সার কথা ছিল। আচ্ছা, একটু খালি একটা কথা আগে বলে দিই, তাহলে 1945 থেকে 80 এই সময়টা কি ছিল? এই সময়টাকে আমরা বলতে পারি আমেরিকানরা গ্লোবাল অর্থনীতি বানাতে চাচ্ছে ঠিকই, কিন্তু কি উপায়ে আমরা দুনিয়াতে ছড়াই পড়বো? আমরা কি সরাসরি সবাইকে বলবো আসো ভাই ধার নিয়ে যাও, অর্থাৎ আমরা আলাম ব্যাংক, সুদি ব্যবসা করব সারা দুনিয়ার সাথে, এরকম সম্পর্ক কি? আমরা পেস্ট বানাবো সারা দুনিয়ায়, টুথপেস্ট সারা দুনিয়ায় যত টুথপেস্ট লাগে সব আমরা বানাবো, আর আমরা সারা দুনিয়া ডিস্ট্রিবিউট করবো। এটাও একটা পথ হতে পারে। আরেকটা হতে পারে যে না, আমি খালি বড় বড় কারখানাগুলো বানাই দিব, তোমরা খালি লোকাল লেবার দিবা করো। কিছু তো একটা হতে হবে, কোন ফর্মে যাবো, এটাকে বলছি আমি ফর্ম। এই ফর্মের বিষয়টা কোনটা করলে বেস্ট হবে, এই পরিকল্পনা চিন্তা করে সিদ্ধান্তে আসতে সময় লাগছে আমেরিকানদের। 80 সালে এটা মোটামুটি শিওর, সে কিন্তু কি রূপে যাবে। সে 80 সালের রূপটাই হলো আমাদের এখানে গার্মেন্টস। ওটা সার কথা কি? সার কথা হলো আমাদের মতন দেশগুলো যার যা কিছু এক্সপোর্ট করার সক্ষমতা আছে তা সে এক্সপোর্ট করবে আরেক দেশে, ফলে প্রত্যেকটা পণ্যের দাম কমাবে, আর পণ্যটা গ্লোবালি সব দেশ ওর কাছ থেকে কিনবে। এখন যে যেটা সস্তায় বানাতে পারে তারটা সবাই কিনবে। হচ্ছে আইডিয়াল থিমটা হলো এরকম। এর ভিতরতে যে গ্লোবাল ইকোনমিটা, এটিকে গ্লোবাল ক্যাপিটালিজম বলতে পারেন। এই গ্লোবালটা ফলে যেমন ধরেন বাংলাদেশের গার্মেন্টস এখন ওই আফ্রিকার কোন দেশে বিক্রি হইতেছে আমরা জানি না, আমেরিকাতে তো বটেই, ইউরোপে তো বটেই, আফ্রিকার কোথাও হচ্ছে কিনা, ল্যাটিন আমেরিকায় কোথাও বিক্রি হচ্ছে কিনা আমরা জানি না, কারণ যারা কিনে নিয়েছে কিনে নিয়ে গিয়ে আবার কোথায় বেচবে আমার তো খবর নেই। সো তৈরি হচ্ছে আমাদের এখানে, কিন্তু বিক্রি হচ্ছে গ্লোবালি। এই হচ্ছে এটা সার কথা। আর কে কত সস্তা এটা বানাতে পারে, কেন এইটাই এবার আমাদের ইউরোপ আমেরিকায়, মানে পশ্চিমে বলতে যা বুঝাই আমরা, পশ্চিমা বলতে শব্দটা বলতে যা বুঝায়, পশ্চিমা বলতে বুঝবেন সারা ইউরোপ এবং আমেরিকা মিলে যে ইকোনমিটা, এটা হলো পশ্চিমা ইকোনমি বলতে পারে। পশ্চিমা ইকোনমিতে আবার আমাদের গার্মেন্টসের একটা বিশেষ সুবিধা আছে, বিশেষ ভূমিকা আছে। ভূমিকাটা কি? ভূমিকাটা অনেকে মনে করে যে ওরা দয়া করে আমাদের গার্মেন্টস নেয়। এই ধারণাটা 100% ভুল। কেন? এখন আসেন পুরা 70 দশক জুড়ে, অন্তত 60-এর দশক থেকে তো বটে, 70 দশক জুড়ে ইউরোপে আর একটা ধারণা আসে, সেটা হলো মিনিমাম ওয়েজ। মিনিমাম ওয়েজ, মিনিমাম ওয়েজ, ওয়েজ মানে শ্রমমূল্য, ওয়েজ বেতন, স্যালারি কত দিবে। তাহলে মিনিমাম ওয়েজ সরকার এটা ডিক্লেয়ার করে দিবে, কোনো নিয়োগকর্তা এর চেয়ে নিচে বেতন দিতে পারবে না। এই ফেনোমেনাটা শুরু করে হোল ওয়েস্ট। কেন? এই বারে বারে ভাই ট্রেড ইউনিয়নের আন্দোলন, এই ক্যাচাল সহ্য হয় না, দেশকে ডুবাই দিতে আছে, দেশের ইকোনমি ঠিক থাকে না, তার থেকে আসে না, এটা আপোষ করি। কি আপোষ? ভাই আমরা একটা মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করে দেবো রাষ্ট্র থেকে,
এবং কোনো নিয়োগকর্তা এর নিচে বেতন দিতে পারবে না। আর এই মিনিমাম ওয়েজটা আমরা ঠিক করবো ট্রেড ইউনিয়নের সাথে বসা, ট্রেড ইউনিয়ন এবং সাথে সভাপতি মালিকদের আবার একটা সেশন থাকবে, হয়তো দুই পক্ষের মধ্যস্থতা করে দেবে রাষ্ট্র, এই ভিত্তিতে তার মিনিমাম ওয়েজ ঠিক হবে। মিনিমাম ওয়েজ কি করে ঠিক হবে? আবার মিনিমাম ওয়েজ ঠিক হবে যে আসেন একটা শ্রমিক বা একটা কর্মচারী সাধারণভাবে, মূল থিমটা হলো যে আজকে শ্রমিকটা বা কর্মচারীটা আপনার কারখানায় কাজ করে যা যা কিছু লস করলো, শ্রম ঘাম বলে যা বলেন আপনারা, পরের দিন সেটা আবার যেন পূরণ করে সে আসতে পারে। তাইলে এই খরচে যা কিছু সে খরচ করছে, এই খরচটা যাতে পূরণ হয়, পূরণ করতে যা যা অর্থ লাগে তা ব্যয় করবে, ওয়েজ হলো ওইটা। একটা শ্রমিক না হয় পরের দিন আবার ঠিক মতন খাইয়া দেয়, হিষ্টপুষ্ট হয়ে কারখানার দরজা আসলো, কিন্তু এই শ্রমিকটা এক সময় মারা যাবে, তখন ওই শ্রমিকের বদলে আর একটা শ্রমিক পাইব কই? তাহলে বাচ্চার ব্যাপার স্যাপার আছে, তাহলে আচ্ছা ঠিক আছে, বউ পালার খরচ দিতে হবে, পোলামান পালার খরচ দিতে হবে, বোঝা যাচ্ছে? তাহলে মিনিমাম ওয়েজটা ঠিক করা হয়েছে। তাহলে এর ভিতরে ঠিক হয়েছে, আচ্ছা প্রতিটা শ্রমিক যদি বছরে 4টা শার্ট হলেই ওর চলে, তাহলে 4টে শার্টের মূল্য কত বাজারে? শার্ট মানে যা যা পোশাক পরে ওইটা বিন করছি, শার্ট খালি সামনের শব্দটা, ওকে। শার্ট বলতে এটা বুঝবেন আর কি, তার পোশাক। তাহলে ওই ধরেন 4টে শার্ট যদি হয়, তার 4টে শার্টের মূল্য কত? তাহলে বাজারে, আমেরিকান বাজারে যা মূল্য হবে ওইটা মিনিমাম ওই যে প্রত্যেকটা যে পয়েন্ট থাকবে এক একটাতে এটা হলো পোশাকের ভাতা কত, চাউলের দাম কত, মাছের দাম কত, এরকম হিসেব করা হয়। কিন্তু এখন মনে করেন ওর দেশে যদি শার্টটা বানাতে যায়, ও দেখছে ভাই খবর আছে আমার দেশের নাই, মিনিমাম ওয়েজ যা বাংলাদেশের 10 গুণ হবে, তা আমার শার্টটা যদি বাংলাদেশ থেকে বানায় নিয়ে আসি, তাহলে তো মিনিমাম ওয়েজ কম দিলে চলবে। ও তখন বলতেছে তুমি বাংলাদেশি ভাই, আমার শার্টটা বানায় না, আমি তোমার একেবারে পার্মানেন্ট কাস্টমার, আমি দেখতেছি ভাই আমারও তো লাভ, আমার গরিব মানুষ খাইতেই পায় না, ওর কাজই পায় না। ও খালি যদিও কন্ট্রোল করে শার্টটা কেমন বানাবো, ভাই এটা ডিজাইনের ব্যাপার, ওদের দেশ ক্রেতা যেহেতু ওরাই তো ডিজাইন ঠিক করবে, সো ওরাই ঠিক করে, আমরা খালি বানাই দিই। আমাদের লাভ ওইটাই যে এর ভিতর দিয়ে আমরা গ্লোবাল মার্কেটে ঢুকতে পারতেছি, এর ভিতর দিয়ে আমরা ডলার কামাইতে পারতেছি। এর আগে তো ডলার বাবার পাওয়া যায় না, ওই পাওয়া জানি না, একটা মাত্র পাট পেস্তারিখে আমরা, তাও ইচ্ছা করে পাটের দাম ফালাই দিয়ে আমাদেরকে মাইরে দেয়। তো সেখানে এই প্রথম 80 সাল থেকে শুরু হচ্ছে যে আমাদেরকে ওরা আমাদের গার্মেন্টস নিবে। ইভেন শুরুর দিকে মাল্টি ফাইবার এগ্রিমেন্ট বলা হতো এটাকে, মাল্টি ফাইবার এগ্রিমেন্ট। মাল্টি ফাইবার এগ্রিমেন্ট মানে বিনা সুদে ঢুকাইতে পারবেন তাদের দেশে, মানে সরি বিনা ট্যাক্সে, এইটা পর্যন্ত মাল্টি ফাইবার এগ্রিমেন্টের যেসব দেশে ছিল শুরুর দিকে, এগ্রিমেন্ট সার কথা হলো যে বিনা শুল্কে ঢুকতে পারবে। আর যে কোটাটা দেওয়া আছে ওই কোটার বেশি হলে পরে যে ঢুকাইতে চান তাহলে এটা ট্যাক্স দিয়ে ঢুকাইতে হবে, এরকমও ঢুকাইছে অনেকে। ইভেন 12 সালের পরে আমেরিকানরা এই মাল্টিফাইবার এগ্রিমেন্টের চুক্তি অনুযায়ী আমাদের কোটা উঠাই দেয়। তখনও আমেরিকাতে আমরা আমাদের কম্পিটিটর চেয়ে ভালো বানাতে পারি বললে আমরা তারপরেও প্রসার রপ্তানি করছি। তোফায়েল হাসিনার বাণিজ্য মন্ত্রী ছিল সেটা, সেই আমলটা। মানে আমরা ডিটেল চলে যাচ্ছি বেশি। তাহলে মিনিমাম ওয়েজটা তখন চালু হয়। মিনিমাম ওয়েজের সাথে আমাদের সম্পর্ক এটা ভিতরে বুঝালাম হলো যে এই গ্লোবাল ইকোনমির মধ্যে আমরা ঢুকছি কি করে। এখন এই যে গ্লোবাল শব্দটা বাবুরকে ফেলাইছে, খেয়াল করছেন কিনা? তাহলে এখন থেকে সবকিছুকে গ্লোবাল বলা শুরু হচ্ছে, সবকিছু গ্লোবাল। এই গ্লোবাল বলতে বলতে কি কি জিনিস গ্লোবাল? একটা গ্লোবাল রাজনীতি, কি কি গ্লোবাল আছে? গ্লোবাল রাজনীতি, একটা সেন্ট্রাল ইনস্টিটিউট বানাইছি অনেকটা রাষ্ট্রের উপরে, গ্লোবাল রাষ্ট্রের মতন জানো বা আবার নাও না, কারণ সেটা অন্য আলাপ করবো আরেকদিন, খালি একটু শুনে রাখেন। এটা হলো গ্লোবাল রাষ্ট্র একটা হইলে যেমন হতো অনেকটা সেরকম, এই অর্থে ইভেন গ্লোবাল অর্থনীতি, এইটাই হচ্ছে গ্লোবাল ক্যাপিটালিজম। গ্লোবাল এটা একটা দেশের মধ্যে ঠিক হচ্ছে আমার ইকোনমিটা, বাজেট কি হবে অতটুক না, গ্লোবালি একটা ঠিক হচ্ছে। রেট কি হবে, কারেন্সির সাথে কারেন্সি এক্সচেঞ্জ রেট কি হবে ওটা ঠিক করে দিচ্ছে আইএমএফ। আপনার কত লোন দরকার কিনা, লোন দেওয়া উচিত কিনা, ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে লোন দিবে। তাহলে গ্লোবাল অর্থনীতি বানাচ্ছি আমরা, এই গ্লোবাল অর্থনীতি আসতেছে। পরাশক্তির ধারণার ভিতরে পাওয়ার, সামরিক শক্তি, এইটা খুঁজছিলাম এতক্ষণ আমি, সামরিক মিলিটারি, গ্লোবাল মিলিটারি, এই ধারণাটা নাই, কিন্তু পরাশক্তির ধারণার ভিতরে মিলিটারি ধারণা আছে। তাহলে গৌতম দাস যখন সবকিছুকে গ্লোবাল বলতে দাবি করছে, তাহলে মিলিটারিটা কই যাবো? তাহলে গৌতম দাসের তত্ত্ব ভুল, বাকচাতুরি ভুল,
উনি খালি সবকিছুকে অর্থনীতি অর্থনীতি রাজনীতি দিয়ে ব্যাখ্যা করছেন। তাহলে কি আমি ভুল বললাম? এটা নিয়ে কথা বলবো শেষে, খালি নক্তাটা দিয়ে রাখলাম। তাহলে মূলত এটা, আর এর সাথে আনুষঙ্গিক কিছু শব্দ আছে। কে বলবে স্ট্র্যাটেজিক, গ্লোবাল তত্ত্ব হবে, রাজনৈতিক তত্ত্ব গ্লোবাল, এমনি আইডিয়া মানে গ্লোবাল। কিন্তু গ্লোবাল বলে বলতে হবে কেন? এই এলো আসল জায়গাটা আমরা ঢুকলাম। এ হলো আমার আসল সাবজেক্ট, যেখানে এখন আমি ঢুকতেছি। গ্লোবাল কথাটার অ্যাকচুয়াল অর্থ কি? গ্লোবাল দিয়ে একমাত্র জিনিসটা ব্যাখ্যা করতে হবে। গ্লোবাল শব্দটা ইচ্ছে করে আমি বাংলা করি নাই, আমি সবসময় গ্লোবালই বলি। এইটাকে আবার সময় প্রথম আলো টাইপের এরাই বেশি করে, আসলে সবকিছু বাংলা বলতে হবে। সবসময় বাংলা বলতে যেটা গাদার বাংলা বানায় ফেলায়, সে খবর নেই। মনে করলে খুব গ্লোবাল শব্দটার বাংলা হচ্ছে, ভালো বাংলা হচ্ছে। ওরে ভাই, বৈশ্বিক বলতে তো বিশেষ আশয়ে বোঝায়, তখন কি হবে? এটা যে বিশ্বর থেকে বৈশ্বিক আনছেন আপনি, তা বুঝবো কেমনে? বৈষয়িকতা আছে না, তাহলে মানুষকে আগে ঝাঁকুনি দিয়ে অ্যাওয়ার করতে হবে তো, নাহলে আপনি কোনটা বুঝাইছেন এটা দিয়ে? গ্লোবালের বাংলা যে বিশ্ব, তা বুঝলেন কেমনে? তো বিশ্ব আর একটা তো আছে ওয়ার্ল্ড, তাহলে এটা কি হলো? তাহলে বৈশ্বিক বৈশ্বিক বলে বিশ্ব, বিশ্ব শব্দটা সবসময় ভাবলেন এটা খুব ভালো বাংলা পাইছি। অনেকটা হলো এখন আমরা চেয়ার বলে বলে বুঝতে হয়ে গেছি। এখন আপনি চালু করতে পারছেন না, কেদারা বলতে হবে। এটা বললে যে প্রবলেম তৈরি হবে, এটা হচ্ছে সেই ধরনের প্রবলেম। তো সবসময় নট নেসেসারিলি যে আপনাকে একটা বাংলা শব্দ নিয়ে ওটাকে আনতে হবে। আর অনেক সময়, বেশিরভাগ সময়, অনেক সময় না, বেশিরভাগ সময় বাংলা একটা করা হয় ঠিকই, কিন্তু তাতে দেখা যায় অর্থটা হারাই গেছে। ইংরেজি শব্দটার যে অর্থ ছিল, সেই অর্থটাও যদি বাংলাতেও আপনি হচ্ছে ভালো স্পষ্ট নাও যদি করতে পারেন, অন্তত সেম তো রাখবেন। দেখা যাচ্ছে বাংলা করতে গিয়ে শব্দটার অর্থ হারায় ফেলেছে। প্রথম আলোর এই সমস্যাটা আছে। তার উপরে সমস্যা হলো তার এই ইন্ডিয়ান হিন্দুত্ববাদের দালালি করার জন্য তারা করে কি, সংস্কৃত ঘেঁষা বাংলা শব্দ নিয়ে আসবে। এটা আর একটা প্রবলেম তৈরি করে। সংস্কৃত ঘেঁষা বাংলা শব্দ, যেটা আমাদের এখানে তৎসম তদ্ভব এইসব বলে মালাবিক ব্যাকরণের ক্যাচাল আছে। তো সংস্কৃত ঘেঁষা শব্দ বলে, ফলে আমাদের পাঠক শ্রোতার কাছে শব্দটা পরিচিত মনে হয় না, শব্দটাই তো পরিচিত না, যেটা সংস্কৃত অরিজিন যে শব্দটা। এইসব শব্দ দিয়ে, এই জন্য আমি গ্লোবাল শব্দটা বাংলা করি না ইচ্ছে করে। গ্লোবাল শব্দটা বিশ্ব করতে পারতাম, তাহলে ওয়ার্ল্ডের বাংলা কি? এগুলো ক্যাচাল আছে। তাহলে বিশ্ব শব্দটা সঠিক, এটা আবার নিজেই একটা গ্যাঞ্জামের শব্দ। আর এটা কোনোভাবে বৈষয়িক না বোঝায়, আবার ম্যাটেরিয়াল বলতে যা বোঝায় ওটা হলো বৈষয়িক। তাহলে গ্লোবাল শব্দটা আমি ইচ্ছে করে ইংলিশ শব্দটাই রেখে দিয়েছি। এখন আসেন মূল জিনিসটা কি, কেন এই ধারণা থেকে হারাই গেল জিনিসটা? এখান থেকে আমরা এবার গ্লোবালে চলে আসতেছি কিভাবে? এই ধারণাটার ভুলটা কি ছিল? এই ধারণার ভুল হলো সবকিছুকে সামরিক শক্তি মনে করা হয়েছে। সোভিয়েত আর আমেরিকানদের দ্বন্দ্বটা বোধহয় সামরিক দ্বন্দ্ব, এটা মনে করা হয়েছে। ভুল, বর্ধবের চিন্তা এটা। কেন? কেউ খেয়ালই করে নাই, কোনো কমিউনিস্ট জানে না 1945 সাল থেকে IMF, ওয়ার্ল্ড ব্যাংক জিনিসগুলো কি, ইভেন জাতিসংঘ জিনিসটা কি, এটা বুঝতে চায় না, এটা বুঝেও না আজ পর্যন্ত। কোন স্ট্যালিনিস্ট কমিউনিস্টের কাছে এই দুটো প্রতিষ্ঠানের 45 সালের পরের দুনিয়াটা কেমন দুনিয়া তার সম্পর্কে কোনো ধারণা নাই। তার আর একটা প্রমাণ হলো, পরের দুনিয়াকে ব্যবহার করার ক্ষেত্রেই তারা একটা শব্দ ব্যবহার করবে, যখনই এই শব্দটা ব্যবহার করবে তখন বুঝবেন এটা একটা গাধা। কলোনিয়াল মাইন্ডসেট। হ্যাঁ, কলোনিয়াল। কেউ আরেকটু বুদ্ধিমান, নিও, এটা নিওর বাংলা, নিও কলোনিয়াল। তো নিও কলোনিয়াল শব্দটাই তো খোদ স্ট্যালিনের আর একটা গাধামি। ও জানেই না 45 সালের চুক্তিটাই হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ডের পক্ষের দেশগুলোকে চুক্তিতে নেওয়া হয়েছিল যে আমরা যদি জিতি, 45 সালের আমেরিকান পক্ষ যদি জিতে, তাহলে আমাদের পক্ষে সবাই কলোনি মাস্টাররা কলোনি ছেড়ে চলে যাবে স্বেচ্ছায়, কেউ যেন জানতেও না পারে, জিজ্ঞাসাও না করে। জিজ্ঞাসা করার আগেই তোমরা চলো বা কলোনি ত্যাগ করবা। এটা তো স্ট্যালিনের চোখের সামনে ঘটছে। স্ট্যালিন তো ওই যে 42-এর 1 জানুয়ারি ওই চুক্তিতে সই করছে, কিন্তু স্ট্যালিনকে বেকুব বলা ছাড়া কি বলবো আমি? আপনি নিজে জানেন না যে কলোনি উঠে যাবে, এটাই ছিল আপনাদের জোটের প্রথম শর্ত। এটা আটলান্টিক চার্টারের প্রথম শর্ত এটাই। আপনি গাধা এটাতে খোঁজ করেন নাই, আপনি দেখছেন যে হিটলার হারবে কিনা, অতি আপনার চলবে।
সেই জন্য আপনি এই যে নিও বলতেছেন কেন, 45 সালের পরের দিন এটাকে নিও লাগাচ্ছেন কেন? এখনো এটা কলোনি সিস্টেমই আছে। আচ্ছা বলেন, একটা কলোনি সিস্টেমটা গ্লোবালি উঠে যাচ্ছে এবং 42 সাল থেকে এটা শর্ত দিয়া, আপনি এটা টেরও পাইলেন না। ওই জোটে ঢুকে ওটা সমস্ত সুফলগুলা, সমস্ত সুখগুলা খাইলেন, আর তারপর ব্যাখ্যা করলেন কি দুনিয়াটাকে এটা একটা নিও কলোনিয়াল যুগ আসছে এখন। আপনি গাধা ছাড়া কি বলবো? মাফ করবেন কমিউনিস্ট ভাইরা, আমার কিচ্ছু করার নাই। আপনারা নিজেরাই ভেবে দেখেন এটা গাধামি ছাড়া কি। যারা আপনারা এখনো কলোনি বলেন, কিছু হলেই বলেন কলোনি। আমি এখন নাম ধরে বলি আপনাদেরকে, এখনকার যে বাংলা একাডেমির আজম, এ হলো ওয়ান অফ দেম। মোহাম্মদরা তো আছে, গং আছেই, সবকিছু হলে কলোনি 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 করবে। আজমরা যেহেতু কালচারাল দিকটা বাংলায় বই লেখে, তারাই শব্দটা বেশি ব্যবহার করে, কলোনিয়াল চিন্তা। আরে বাইরে একটা শাসন চিন্তা তো প্রভাব থাকবেই, এবার ওটা কলোনিয়াল না হলেও ওর প্রভাব থাকবে। ফলে আপনার সমস্ত প্রবলেমটা কলোনিয়ালের কারণে হয়েছে, এগুলো বলা মানে আছে। আর যখন অলরেডি আমরা 45 সালের পরে একটা আমেরিকান নেতৃত্বের দুনিয়াতে প্রবেশ করছি, তখনও বারে বারে আপনাকে কলোনিয়াল কলোনিয়াল কিছু হলেই বলতেছেন কলোনিয়াল। কেউ কেউ বেশি বুদ্ধির বলে নয়া কলোনিয়াল, নিও কলোনিয়াল। বেশি বুঝেন? হ্যাঁ, আপনি তো বুঝেনই না 45 সালের পরে দুনিয়াটা কোন দিকে গেছে, আপনার কোনো ধারণাই নেই, ব্যাখ্যাই করতে পারবেন না আপনি এই দুনিয়াটা কোন জায়গায় গেছে। শুধু তাই না, 45 সালের পর থেকে আরো 80 বছর কেটে গেছে। 80 বছর কেটে যাওয়ার পরে এখন আমেরিকাকে সরাই চীন আর নেতা হতে চাচ্ছে চীন, তাও আপনার হুঁশ হয় নাই। 45 সালে কি দুনিয়া শুরু হয়েছে ওটা আপনি জানেন না এখনো পর্যন্ত। এখন আপনি নিও কলোনিয়াল যে আসছেন, কলোনি মারাইতেছেন। দুটো শব্দ, এক হলো আমেরিকান হলো সাম্রাজ্যবাদ, আর আমার দুনিয়াটা হলো নিও কলোনিয়াল। আপনি যে এখনো এটা যে গ্লোবাল ক্যাপিটালিজম হয়েছে তাই তো জানেন না। আবার এটাকে বুঝে নেব হচ্ছে ক্যাপিটালিজম, না না, এটা তো পাপ। ক্যাপিটাল মানে পাপ। এসব অদ্ভুত অদ্ভুত ধারণা স্ট্যালিনের মাথায় যারা দুর্বক চিন্তা ছিল, ওগুলাকে আপনারা এখন ক্যারি করে বেড়াচ্ছে, কখনো রিভিউ করেন নাই। এটা পুরানো চিন্তা কিন্তু মানুষ ফিরে দেখে আবার, ওটা কোনটা ভালো ছিল, কোনটা মন্দ ছিল, কোনটা আরো রিনোভেট করতে হবে, কিছু তো করবেন। কোনো একটা শব্দের অর্থ বলতে পারবেন না স্পষ্ট করে, অরিজিনাল অর্থটা কি বলতে পারবেন না, আপনার মুখস্থ সব শব্দ অবরাট। আজম বই লেখছে একটা, কালচারের রাজনীতি না রাজনীতির কালচার। আচ্ছা দেখেন এই প্যাচগুলো মারে কারা? যারা জানেন না যে কালচার শব্দের ডেফিনেশন কি, কালচারের ডেফিনেশন কি, এটা যখন জানেন না আপনি তখন এটাই বলবেন। এই নামে আপনি বই লেখছেন, এরকম প্যাচ মারলেন কেন? ওই বইয়ের মধ্যে কোথাও আছে কালচারের সংজ্ঞা কি? আমি বলছি কালচারের একটা পলিটিক্স আছে। আচ্ছা সেটা তো অন্য প্যাচ পড়ার কথা, কালচার তো জিনিসটা কি ওটাকে বলেন, বলতে পারবেন। স্ট্যালিনিজম এরকমই হবে আসলে, এটা এরকমই তো ছিল আসলে। নিজে কোনো তত্ত্ব অ্যাড করতে পারছে স্টালিন, এমন কিছু একটা অ্যাড করছে লেনিনের পরে, আমরা তারা পূজা করতেছেন সমান। 45 সালের পরে দুনিয়া কোন দিকে যাচ্ছে আপনার খবর নাই, পুরান শব্দগুলো আবার থেকে নিয়ে আসে। এই জন্য আরেকটা সাবধান বাণী করে দিই আমার দর্শক শ্রোতাদেরকে, যারা কলোনি শব্দটা ইউজ করবে এখন, কথায় কথায় কলোনি এই শব্দটা যারা ইউজ করবেন বলবেন এটা গাধা, দুনিয়ার কিছু বুঝে না। কেউ কেউ আবার নয়া কলোনি বলবে, কলোনিয়াল এই শব্দটা যারা ইউজ করবে, নিও কলোনিয়াল, নিও লিবারেল এই শব্দগুলো যারা ইউজ করবে বুঝে না এলো গাধা। এগুলো স্ট্যালিনের চিন্তাগুলা, পুরান কথাগুলা, যে জানে না 45 সালের পরে দুনিয়াটা কোথায় গেছে, কোন দিকে টার্ন নিচ্ছে, আগাচ্ছে কোন দিকে, আগাইছে না পিছিয়েছে শূন্য কথা, পরিবর্তিত হয়ে কোন দিকে গেছে ও জানে না, এটা বলতে পারবে না। যেহেতু স্ট্যালিন বলতে পারে না, সেজন্য সেও বলতে পারে না। এই দিকে যাবে যে, এই জন্য নয়া কলোনি কলোনি শব্দ ব্যবহার করে যে এখনকার দুনিয়া ব্যাখ্যা করতে যাবে, বুঝবেন যে এই হলো একটা গাধা। ওকে, আগে বলেছিল আনু মোহাম্মদের গংদেরকে, আজকে আজম পর্যন্ত আইলাম, এরপরের দিন যে আবার কোথায় যাই ঠিক নেই। বাট সাধারণভাবে সমস্ত প্রগতিওয়ালারা এই মালটা হলো এরকম জিনিসটা, গ্লোব সম্পর্কে কোনো ধারণা নেই। এনিওয়ে, তাহলে এই দেখবেন ওরাই এই গ্লোবালাইজেশন শব্দটা ইউজ করতেছে, তাহলে ইউজ করতে হবে গ্লোবাল শব্দটা দিয়ে। আমি বলেছি এটা গ্লোবাল মানে অ্যাজ এ ফেনোমেনা, ঘটনা হিসেবে বিশ্ব জুড়ে, দুনিয়া জুড়ে ঘটনাটা। এই জন্য বিশ্ব বলার দরকার নেই, আপনার ফার্সি অরিজিনের শব্দ আসেন, দুনিয়া শব্দ নিয়ে আসেন, অসুবিধা কি? দুনিয়া অনেক বেটার শব্দ, বিশ্ব বলাচ্ছে, বিশ্বটা সংস্কৃত গেছে বাংলা।
আর দুনিয়া বলেন বেটার, অনেক কমিউনিকেটিং হয়, পাবলিক এইসব শব্দ ইউজ করে। দুনিয়া বলেন, দুনিয়া জুড়া যে ফেনোমেনা, এটা গ্লোবাল ফেনোমেনা। ঠিক আছে, কেন গ্লোবাল বলতে হবে? ওকে, এখন যেটা নিয়ে আমি আসব, অনেকের ধারণা আমি বোধহয় সামরিক দিকটা বাদ দিয়ে খালি রাজনীতি, অর্থনীতি এবং খুব সম্ভবত শুধু অর্থনীতি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি চীনাকে। আমি কি ভুল করেছি? উত্তর হচ্ছে না, আমি ভুল করি নাই। আমি এর কারণটা বলবো কেন করেছে। পরাশক্তির সময় ধারণাটা বিকশিত হয় নাই, ইভেন পরাশক্তির ধারণাটার ভিতরেও ছিল আসলে কে কতটা বড় পরাশক্তি হবে তা কিসের উপর নির্ভর করে। যদি প্রশ্নটা এভাবে করি, ইনভেরিয়েবলি ব্যতিক্রমহীন ভাবে সবাই বলবো ও কার সামরিক শক্তি বেশি, সে তত বড় সুপার পাওয়ার। তার মানে জিনিসটা হলো সামরিক শক্তির মাপ। ভুল, এটাও গাদান। কারণ সামরিক শক্তিটা বাইরের দিক। আপনার ইকোনমি ঠিক না থাকলে আপনার সামরিক শক্তি টিকাইতে পারবেন না। আপনার ইকোনমিক শক্তি, আপনার সামরিক শক্তিটা ভিত্তি হলো ইকোনমিক শক্তি। ইকোনমিক্যালি যদি আপনি ভায়াবল না হন, ধরেন আপনার লেটেস্ট সব ওই F-35 বিমান যা যা সব লেটেস্ট সবকিছু আছে, কিন্তু আপনার অর্থনীতি ডুবে যাচ্ছে। আপনি চীনের চেয়ে 5 গুণ বেশি সমৃদ্ধ ছিলেন মিলিটারিলি, আপনি আমেরিকা, কিন্তু আপনার অর্থনীতি ডুবে যাচ্ছে। এর ফল মানে কি হবে? মানে হবে আমি নতুন করে আর কোনো রিসার্চের টাকা দিতে পারবেন না। সামরিক সরঞ্জামের যে রিসার্চ লাগবে, আরো যে কিনতে হবে, তার বেতন লাগবে, এগুলো প্রোভাইড করার মতন ক্ষমতা আপনার ইকোনমি থাকছে না। তাহলে সামরিক দিকটা নির্ভর করে ইকোনমির উপরে। চীন গলাটা বাড়াইতে পারছে কখন? আগে তাকে অর্থনৈতিক দিক থেকে বিচক্ষিত হচ্ছে। শেষে কোথায় যাবে এটা জানেন? এটা শুনলে অবাক লাগবে আপনাদের। কেউ যখন অর্থনৈতিক গ্লোবাল অর্থনৈতিক নেতা হতে পারার পূর্ব শর্ত কি হলে পরে পারবে? পারার পূর্ব শর্ত হচ্ছে একটা শব্দ ইউজ করা হয়, সারপ্লাস। কিসের সারপ্লাস? তার ইকোনমিটা সারপ্লাস। এমনি যে কোনো ইকোনমি, অর্থনীতি, ক্যাপিটালিজম মানেই হলো সারপ্লাস জমা করা। সারপ্লাস বাড়তি মূল্য যেটা জমা হবে, বাড়তি সম্পদ যেটা জমা হবে। অর্থনীতি মানে বাড়তি সম্পদ জড়ো হওয়া। কিন্তু এই বাড়তি সম্পদ জড়ো হওয়ারও একটা লেভেল যখন ছাড়াই চলে যায়, যেটা তার নিজের অর্থনীতিতে বিনিয়োগ করার যতটা লাগে তার চেয়ে কয়েক গুণ বেশি হয়ে গেছে আপনার, এরকম সারপ্লাস বিনিয়োগের ক্ষমতা আপনার আছে। এইবার এই সারপ্লাস বিনিয়োগ করার ক্ষমতাটাকে আপনি যখন অন্য দেশের উপর প্রয়োগ করবেন, তো এটা তো তার কাছে একটা ফেভারের মতন আসলো। তাকে আমি খাতির করছে, ভাই আমার তো আমি খুব মধ্যম আয়ের দেশ একটা, মনে করেন আমি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া টাইপের দেশ, আমারও তো কিছু সারপ্লাস বিনিয়োগ লাগে। আপনি যদি আমরা দিতে পারতেন, আমরা 2% দিব, আমি ম্যাক্সিমাম 4%, এটা এই লেভেলের। এই যে সারপ্লাসটা দিতে পারলেন যখন, তখন ওই দেশগুলো আপনার ভক্ত হয়ে যাবে। যত ইন্দোনেশিয়ার সঙ্গে জন্ম থেকে ইন্দোনেশিয়া আমেরিকান ঘরের লোক, মার্কোস, এগুলা ফিলিপিন, ইন্দোনেশিয়া, এগুলো আমেরিকানদের ঘরে জন্ম হলো। কিন্তু এখন গিয়ে চীনার লোনের জন্য সেই ওদিকে চলে যাচ্ছে। আমেরিকা ঠেকায় রাখতে পারতেছে। তাহলে গ্লোবাল চেঞ্জটা হচ্ছে কেন? চীনের এই প্রভাবটা কিসের প্রভাব? কোনটা থেকে শুরু হচ্ছে? সামরিক শক্তি? নো, চীনের সামরিক শক্তি দেখে এই আসিয়ান দেশগুলা চীনের পিছনে দৌড়াইতেছে না, এই জন্য না। দেখেন এই যে রুদ্রৌস বোধহয়, ওই যে তার দেশের যারা ড্রাগের ব্যবসা করে তাদেরকে পাইলে ধরে মেরে দিচ্ছে খুন করে। আগে যে 2 টার্মের প্রেসিডেন্ট ছিল, তাকে সরাই আমেরিকানরা আবার ইকে বসাইছে। এই লোক বলতেছে চীনের সাথে আমাদের সমুদ্র সীমা নিয়ে বিরোধ আছে। ইভেন সমুদ্র সীমার রায়টাও জাতিসংঘ থেকে যেমন হয়ে করি, আমেরিকানদের সহযোগিতায় বুজুং বাজুং দিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আসছি যেটা আমাদের পক্ষে গেছে চীনের বিরুদ্ধে, কিন্তু চীন সেই জায়গা ছাড়ে নাই। এটা নিয়ে আমাদের সাথে চীনের বিরোধ আছে, চীনের সাথে বিরোধী, কিন্তু আমার তো চীনের লোন লাগবে, আমার ইকোনমির জন্য চীনের সাথে সম্পর্ক দরকার আছে। তার বোধহয় ভাই না মেয়ে এখন লড়তেছে মার্কোসের, ছেলে মার্কোসের বিরুদ্ধে। তাহলে আমেরিকান কোনো সুবিধা করতে পারছে না, কারণ ওর কাছে প্রশ্ন হচ্ছে এই যে সমুদ্র সীমাটা বাড়ায় নিব, বাড়ায় নেওয়ার নাম করে আমেরিকানদের পক্ষে চলে যাব, নাকি ইকোনমিটা ঠিক করতে হবে আগে। সমুদ্র সীমা আজকে পাই না, কালকে পাবো, কিছু একটা ফসলা হবে।
কিন্তু ইকোনমিটা তো আগে ঠিক করতে হবে। ইকোনমির লোনটা দিবে চাইনিজরা। আপনাদের শুনে অবাক লাগবে, আগের দিনও বলেছি, আরেকবার এখন ডিটেলে যাব না। তুরস্ক আপনাদের প্রিয় তুর্কিয়ে, তুরস্ক খুব শর্ট অল্প কথায় বললে পরে তুরস্কের এখন সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে, লোকে বলতেছে ও এটা বোধহয় ড্রোন বানায় বাংলাদেশে বেচতেছে, সে তো অনেক উন্নতি হচ্ছে না। আমেরিকানদের অস্ত্র সেইটা তুরস্ক বানাই দিতেছে। কেন? ওই একই তুরস্ক বানাই দিলে ওটার দাম কম পড়ে, এই লেবারের কস্টটা ওই যে মিনিমাম ওয়েজ এদের কম, এই জন্য আমেরিকার সাথে চুক্তি করছে ওরা। আমেরিকানরা তাদের অস্ত্রের দাম কমানোর জন্য তুরস্ককে সাব কন্ট্রাক্ট দিচ্ছে, তুরস্ক ওই অস্ত্রটা নিয়ে ড্রোন নিয়ে বাংলাদেশে বেচতে দিচ্ছে। ওকে, তার মানে তো তুরস্ক হলো আমেরিকান ক্যাম্পের একটা লোক দেশ। হ্যাঁ সত্য, আবার সত্য না, এটা আবার কি করলাম? দেখেন বাংলাদেশে আইসে দুদিন আগে বাংলাদেশ ইসলামিস্টদের মধ্যে হুড়াহুড়ি পড়ে গেছে, কে কার আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করবে, করে একটা জাতে উঠবে। ঘটনা হলো তুরস্ক আসছে অস্ত্র বেচতে, অস্ত্র তো আমেরিকার, আপনারা তো আমেরিকান পছন্দ করেন না, তাহলে এটা কি হলো? আপনাদের খলিফার দেশ এই অবস্থা। না দুঃখ করেন না, আপনাদের পক্ষে একটা ট্যাক্স দিই এখন। এই তুরস্কের বোধহয় 100 বিলিয়নের উপর হবে। তুরস্কের বিদ্যুতের প্রসঙ্গে যা কিছু বিনিয়োগ, এই বিনিয়োগ সব চাইনিজদের। কি বললাম? এটা 2004-এর পরে এটা নেওয়া হয়েছে। আপনি সার্চ দেখবেন, ইন্টারনেটে সার্চ দিয়ে পাওয়া মুশকিল, তবুও দেখবেন একটা ইয়ে দেখেছি আমি, চীনারা টপ যে 10টা দেশকে লোন দিচ্ছে, যার সোভিয়েত ইউনিয়ন সবচেয়ে বেশি, তার লোন বোধ হয় 180 কি 77 বিলিয়ন, তার সেকেন্ডটা হলো তুরস্ক। তাহলে বুঝতে পারতেছে, তাহলে তুরস্কের লোনের দিক থেকে সে চাইনিজদের সাথে, অস্ত্রের দিক থেকে ওই দিক থেকে বুঝছে। আর শক্ত হাতে এর দোকানের ওই মুরদ আছে। আমেরিকার সাথে যেটা প্রসঙ্গে আমেরিকার সাথে সম্পর্ক, তুমি ভাই চীনের সাথে কি করছো ওদিকে আর তাকাইতে পারো না, মানে বুঝছো? আর চীনের সাথে সম্পর্ক আমি আমেরিকার লাগে কি করতেছি ওটা তুমি কিছু করতে পারো না। আমরা কিছুই না বুঝে তুরস্কটা ইসলামী নাম শুনে তুরস্কের পিছনে দৌড়িতেছি, কিন্তু জিনিসটা অত ক্লিয়ার কার এরকম নাই। তাহলে এই হচ্ছে যে গ্লোবাল দুনিয়ায়, তাহলে তুরস্ক চীনের কাছে ভিড়ে যাচ্ছে কেন? আমার লোন লাগবে। তাহলে চীন লোন দিতে পারে বলে চীন একটা গ্লোবাল পাওয়ার হিসেবে উঠে আসতেছে। এই জন্য বলেছি যে গ্লোবাল পাওয়ার হিসেবে আপনি উঠবেন কিনা, এই যে গ্লোবাল পাওয়ারটা আপনাদের পুরান ভাষায় পরাশক্তি। তাহলে আগে একটা দেশ চীনা সামরিক শক্তিতে পরাশক্তি হয়ে উঠছে, সেই জন্য তুরস্ক গেছে তার কাছ থেকে লোন নিয়েছে। নো, এটা সত্যি না। প্রথম সত্যিটা হলো যে চীনের অন্য দেশকে লোন দেওয়ার মতন বাড়তি বিনিয়োগ করার সক্ষমতা তৈরি হয়েছে কিনা। আর ঠিক চীনের যেমন এই বাড়তি সক্ষমতা তৈরি হয়েছে, ঠিক ইকুয়ালি আমেরিকার এই বাড়তি সক্ষমতাটা ডুবে গেছে। তাহলে মূল জিনিস হচ্ছে আর এক দেশকে লোন দিতে পারার সক্ষমতা। পুরান আমলে যেটাকে পরাশক্তি বলতাম, কোনো দেশ পরাশক্তি মানে অন্য দেশের উপর প্রভাব বিস্তার ক্ষমতার উৎসটা হচ্ছে আপনার বিনিয়োগ কতটা, সারপ্লাস কতটা, ব্যাপক বিনিয়োগ আপনার দেশে জমা হচ্ছে কিনা। দুনিয়ার নিয়ম হলে এই পর্যন্ত এক এক সময় এক একটা দেশে এই সবচেয়ে বেশি সারপ্লাস জড়ো হয়, এরকম একটা দেশ হয়ে যাচ্ছে। এটার মানে হচ্ছে সে ওই আগামী দিনে গ্লোবাল লিডার হতে যাচ্ছে। তাহলে গ্লোবাল লিডার হওয়ার মূল অর্থটা হলো, এখন আসেন তাহলে শুরু হবে অর্থনীতি দিয়া, গ্লোবাল অর্থনীতি দিয়া। এইটাই এবার প্রভাব বিস্তার করবে, আপনি একটা গ্লোবাল রাজনৈতিক লিডার হবেন, এইটাই একটা গ্লোবাল সামরিক লিডার হবেন। বলা হয়, এটা তত্ত্ব আছে যে আপনার গ্লোবাল অর্থনীতি যে সাপোর্ট করে, এইবার আপনি খালি সামরিক ব্যয় বাড়াই দেন, 10 বছরের ভিতরে আপনি টপ সামরিক দেশটার উপর দিয়ে যাবেন আপনি। কারণ নগদ টাকা, জমা টাকা থাকলে এরপরে সামরিকভাবে বিকশিত হওয়াটা কোনো ব্যাপার না। তাহলে এই যে আমি বারে বারে অর্থনীতি দিয়ে বলছি, এই জন্য বহু ইদানিং আমি লক্ষ্য করেছি যারা ইয়াং আর্মি অফিসার, ইয়াং বললেও কম বলা হবে, ব্রিগেডিয়ার, এই টাইপের লোকেরা একটু উসুস করে, কেউ প্রকাশ্যে ক্ষোভ জানায়, এই আমি খালি অর্থনীতি দিয়ে দুনিয়া ব্যাখ্যা করে। তাহলে সামনের দিকটা কি হবে? মিলিটারি দিক থেকে কোনো চিন্তা করতেছেন না, অর্থনীতির দিকটা দেখলে হবে। চীন খেলে অর্থনীতি ডেভেলপ হচ্ছে, আমরা তো বুঝতে পারতেছি না যে শুরুটা হয় অর্থনীতি দিয়ে। অর্থনীতি দিয়ে যখন স্যাচুরেটেড হয়ে যায়, সে যখন ব্যাপক দেশকে আমেরিকার চেয়ে বেশি লোন দেওয়ার সক্ষমতা অর্জন করে ফেলায়, তখন এই ইনফ্লুয়েন্সটা, এই প্রভাব বিস্তার করার ক্ষমতাটা
এইটাই থেকে রাজনৈতিক ক্ষমতা দেয়, এইটাই থেকে সামরিক ক্ষমতা দেয়। বলেছি না এটা 10 বছর লাগে। দেখেন 10 বছর আগে চীনাদের কয়টা, ওই যে আমরা বলি না, হ্যাঁ, ফ্লিট। ফ্লিট মানে হলো নৌবহর। মানে আপনার বাংলাদেশে এখন আর্মি নেভি আলাদা আছে, আমেরিকা আর্মি নেভি বলে আলাদা নয়, অনেক নতুন একটা শব্দ আছে, মেরিন। মেরিন মানে কি? মেরিন মানে হলো জাহাজে করে 60টা প্লেন উড়ে যাইতে পারে, এমন ওটা ল্যান্ড করে থাকতে পারে, ওটা ওদের গ্যারেজ, ওই জাহাজের উপর থেকে যাইতে পারে, এরকম একটা জাহাজ আছে। এইরকম মনে করেন গোটা 10 জাহাজ নিয়ে একটা বহর। এই যে নৌবহর, 10 বছর আগে চীনাদের কোনো নৌবহরই ছিল না। এখন দেখেন কয়টা হয়েছে, ইন্ডিয়ার মধ্যে একটা না দুইটা আছে, ছোটখাটো হলেও আছে। তাহলে নৌবহর মেরিন একটা আড়াতে ফেনোমেনা। তাহলে চীনের মেরিন কখন এখন হচ্ছে কেন? এই 10 বছরের ভিতরে হয়ে যাচ্ছে, বিকজ সারপ্লাস আছে, অর্থনীতি স্যাচুরেটেড, সারপ্লাস আসতেই আছে। তাহলে মূল জিনিস হচ্ছে এইটা, চাবিকাঠিটা এইটা। কিন্তু আমি আবার এখানে কনসেন্ট্রেটেড থাকছি না, বলেছি এর জন্য আপনার রাজনৈতিক প্রভাব বাড়বে, ইউএন এর প্রভাব বাড়বে, আপনার সামরিক প্রভাব বাড়বে, সব জায়গায় গ্লোবাল স্ট্র্যাটেজিক। ইরান জিতবে, এই জন্য ইরানের পিছনে, যেহেতু ইরানের পিছনে চায়না দাঁড়ায় আছে, এই জন্য দেখেন যখন সামরিক ব্যয়টা করছে চাইনিজরা, আপনার যে প্লেন আসবে, যে একটা বড় টেকনোলজি হচ্ছে রাডার। চীনের রাডার, একটা বাইরে খুব একটা আলোচনা করিনি আমি, চীনের রাডার যে টেকনোলজি যে জায়গায় গেছে, এবং বাংলাদেশকে যে রাডার অলরেডি বসানো শুরু করে দিচ্ছে, এগুলো এআই দিয়ে চলে। সবার আগে দেখবেন যে একটা দেশে চায়না রাডার বসতেছে, বাকি জিনিস পরে। এই রাডারের যে লেটেস্ট টেকনোলজি, আগেকার রাডার সব শব্দ ফলো করে প্রেস করে, চাইনিজ রাডার শব্দ না, হিট। একটা ভীষণ গনগনে আগুন কোন দিক দিয়ে ছুটে চলতেছে ওটা ফলো করে। ফলে যে যুদ্ধ জাহাজটা দৌড়াইতেছে জানো না তাকে সে ফলো করতেছে কে। এই হচ্ছে লেটেস্ট চাইনিজের টেকনোলজি রাডারে, প্লাস এআই ওর মধ্যে ইউজ করছে। আমি যত জানি এটা ডিটেল বলবো না, সামরিক বিষয়াদি আছে এই জন্য। কিন্তু এই রাডারের নতুন টেকনোলজি নিয়ে আসতে পারছে কেন? কেন এই খাতে বিনিয়োগ করার সক্ষমতা চাইনিজের আছে কেন? অর্থনীতি। আমেরিকানরা পারলো না কেন? আমেরিকানরা দেখেন টেলিফোনে হেরে গেছে, মোবাইল টেলিফোন 5G টেকনোলজি শেষ। কেন? কারণ বিনিয়োগ করতে পারলো না। তাহলে যে কোনো টেকনোলজির গোড়ায় আছে আপনার বিনিয়োগ। বিনিয়োগ সক্ষমতা নাই তো আপনার রাজনীতি নাই, আপনার সামরিক নেতৃত্ব নাই, আমরা কোনো কিছু নাই। এই কথাটাই আমি আপনাদের বুঝতে চাচ্ছি। তার মানে গ্লোবাল জিনিসটার গোড়ায় আছে অর্থনীতি। অর্থনীতির সক্ষমতা থাকলে বাকি সব সক্ষমতা এখন আপনার হাতে আসতে থাকবে, জাতিসংঘ আপনার হাতে আসতে থাকবে, সো পলিটিক্যালটাও আসবে। কিন্তু চাইনিজদের একটা ক্ষতি রয়ে গেছে, এই যে তাদের হিউম্যান রাইট প্রসঙ্গে, এটা তারা সলভ করে নাই, যেহেতু কমিউনিস্ট। এই প্রবলেম তার আছে, এটা তাকে ভোগাবে। আমি এই নিয়ে আলোচনা বাড়াবো না, খালি একটু বলে রাখলাম। ওকে, তাহলে সার কথাটা ছিল আমাদেরকে গ্লোবাল ফিরত যেতে হবে। তাহলে গ্লোবাল অর্ডার, এই কথাটা তখনও বলা হয়েছিল কখন? যখন আমেরিকার নেতৃত্বে দুনিয়াটা সাজানো হচ্ছিল 45 সালের পরে, এটাকেই বলা হয়েছিল যে এটা একটা গ্লোবাল অর্ডার, নতুন গ্লোবাল অর্ডার তৈরি হয়েছে। এইটা খুব কম কিছু একাডেমিকদের ভিতরে শব্দটা চালু ছিল, গ্লোবাল অর্ডার। এখানে অর্ডার শব্দের অর্থ কি? অর্ডারের একটা বাংলা করতে পারি আমরা শৃঙ্খলা, বলি না পুলিশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই যে শৃঙ্খলা, আইনের পাশে যে শৃঙ্খলা শব্দটা, এই শৃঙ্খলাটারই অর্ডারের বাংলা। তাহলে অর্ডারের আরেকটা মানে হচ্ছে শৃঙ্খলা, সিস্টেম। অর্ডারের আরেকটা অর্থ ইংলিশ সিস্টেম। সিস্টেম মানে একটা গুছানো ব্যবস্থা, এটাকে বলে সিস্টেম। তাহলে গ্লোবাল অর্ডার তৈরি হচ্ছে। এখন দেখেন গ্লোবাল অর্ডার বললে গ্লোবাল ইকোনমি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সামরিক দিক সহ গ্লোবাল স্ট্র্যাটেজি যা কিছু বলেন সব চলে আসবে, দিয়ে একটা অর্ডার তৈরি করা, একটা শৃঙ্খলা তৈরি করা, একটা নিয়ম তৈরি করা, একটা সিস্টেম তৈরি করা। ক্লিয়ার? এই অর্থে পুরো জিনিসটা আসলে একটা নয়া গ্লোবাল অর্ডার। তাহলে এভাবে বলবো 45 সালে দুনিয়াতে একটা নয়া গ্লোবাল অর্ডার চালু হয়েছিল আমেরিকার নেতৃত্বে। সেইটাই এখন পোল বদলে চীনের নেতৃত্বে একটা গ্লোবাল অর্ডারে জন্ম হচ্ছে। এটা হলো গ্লোবাল অর্ডার দিয়ে ব্যাখ্যা করার শব্দ, কিন্তু জিনিসটা গ্লোবাল গ্লোবাল বলতে হবে। এটা যারা যারা একাডেমিকভাবে যুক্ত তারা নেটে সার্চ দিবেন, গ্লোবাল অর্ডার শব্দটা পাবেন। কিন্তু সাধারণে
ইভেন ঢাকার আইআর ডিপার্টমেন্টে কেউ গ্লোবাল অর্ডার ইউজ করার শব্দটা আমি দেখি নাই। আর এমনি এরা তো একটা কুয়ার ব্যাংক, এরা এখনো পরাশক্তির ধারণার ভিতরে রয়ে গেছে। আমাদের বাংলাদেশের যতগুলো আইআর ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তারা সবাই পরাশক্তির ধারণার ভিতরে এখন আছে। আর বড় যে বুড়া চিন্তি করতেছে। এই গ্লোবাল জিনিসটা কি হয়েছে 45 সালের পরে এরাও জানে না, কারণ এরা আবার বেশি লিন্ড যুগে বসে আছে, কাইট খেয়ে বসে আছে কমিউনিস্টের উপরে প্রগতিশীলতা দিয়ে। ফলে তাদের পক্ষে বোঝা সম্ভব হয় নাই 45 সালের পরে দুনিয়াটা হয়েছে কি আসলে। এই জন্য আমি বলেছি যে আইআর এর সিলেবাস বদলাতে হবে, শুধু ও কারণে বলি না, আরো অন্য কারণে বলেছি। আইআর এর 45 সালের আগে ধারণা কমিউনিস্ট ধারণা বলে ওরা মনে করে সবটাই সামরিক না পলিটিক্যাল। আমি বলছি না, এটা ভুল। ইকোনমিক গ্লোবাল, চাইনিজদের গ্লোবাল লিডার হচ্ছে, ইকোনমিক লিডার আগে হয়েছে, তাহলে ইকোনমিক্সও ঢুকাইতে হবে অ্যাজ এ সাবসিডারি সাবজেক্ট ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। সব সাবজেক্টের ভিতরে সাবসিডারি সাবজেক্ট থাকে না, ইকোনমিক্সকেও সাবসিডারি সাবজেক্ট হিসেবে ঢোকানো উচিত, এইটা আমি মতামত দিচ্ছি। এবং এই পুরো সিলেবাস ঢেলে সাজাতে হবে, এটার দাবি করেছি, কারণ এটা এখনো পরাশক্তি চিন্তায় আছে। 45 সালের পর থেকে যেটা গ্লোবাল অর্ডারের একটা দুনিয়া হয়েছে সে জানেই না, কমিউনিস্ট হওয়ার কারণে। এগুলা তার ভেঙে বের করতে হবে, নাহলে এখনো সে মৌসলিয়াই থাকবে, এখনো সে ওই জন্য খলিলের পাস আটবে। শহীদুজ্জামান বেড়াইছে এখান থেকে রিটায়ার্ড আর টিচার, সে খলিলের পাস আটতেছে। খলিল যদি তার দয়া করে একটা ডেপুটি হিসেবে নেয়, এই জন্য। এনিওয়ে, তাহলে সার কথা দাঁড়ালো কি, আমি আশা করি উত্তরটা দিতে পারছি। যারা সামরিক লোক মনে করে যে গৌতম দাস কেন সবকিছুকে অর্থনীতি দিয়ে ব্যাখ্যা করে, না, আমি সবকিছু অর্থনীতি ব্যাখ্যা করি নাই। আমি বলতে চাচ্ছি অর্থনীতি জিনিসটা সবার আগে আসে, সামনের দিকটা আসবে তখন যখন অর্থনীতি দিকটা স্যাচুরেটেড হবে, সারপ্লাস হয়ে এমন একটা জায়গায় যাবে। এই কারণে অর্থনীতিকে সামনে রাখছি। আর বলেছি আমাদের অভিজ্ঞতা বলতেছে মাত্র 10 বছর লাগে একটা গ্লোবাল অর্থনীতির টপ দেশ গ্লোবাল সামনের দিক থেকে টপে চলে যেতে পারে 10 বছরের মধ্যে। কারণ আপনার সব জমা হয়ে থাকে, টাকা সম্পদ আছে, ব্যয় করে সামরিক দিকে ব্যয় করবেন, এই তো এটা আগে করতে পারেন না, যে আগে আপনি দিন কেনেন দিন খায়ার অবস্থা, তো সামরিক দিকে ব্যয় করবেন কি করে? তাহলে সামরিক দিক ফেলে দিয়ে দিন আপনি, আবার সামরিক দিক প্রদান করে দেখা মানে আপনি তো পরাশক্তি ধারণা ঢুকে যাবেন, ওটা করেন না। দুনিয়া পরাশক্তিতে ব্যাখ্যা করা যাবে না, এখন যাচ্ছে না। ফলে এটা আর সুপার পাওয়ার না। সুপার পাওয়ার ধারণাটা তাহলে কি ভুল ছিল? ইয়েস, ভুল ছিল। সুপার পাওয়ার ধারণার ভিতরে মিলিটারি দিকটাকে প্রদান করা হয়েছিল, বলা হয়েছিল দুনিয়ার লড়াইটা বোধহয় এই ভিত্তিতে হচ্ছে না। আচ্ছা, তাহলে কি ভূরাজনীতি? সেটাও না। কেন? ভূরাজনীতির শব্দটার সীমাবদ্ধতা হলো ভূ মানে এটা বোধহয় আমেরিকা বোধহয় ওই পার্টিকুলার 2 মহাসাগরের মাঝখানে, সেই জন্য বোধহয় তার সুবিধা আছে। সেই কারণে সে গ্লোবাল লিডার হয় না। গ্লোবাল লিডার হওয়ার অন্য কারণ ছিল, সেটাও দেখেন অর্থনীতি। আমেরিকানরা যখন অর্থনৈতিকভাবে ব্রিটিশ দেখে ছাড়াই যেতে পারছে, সারপ্লাস তৈরি করতে পারছে, অন্য দেশকে ধার দেওয়ার ক্ষমতা আসছে, কিন্তু ব্যবহার করতে পারছে না। এই জন্য যেহেতু দুনিয়াটা কলোনি ভাগ হয়ে আছে। এখন দেখেন মিলবে সব বড় কথা। তাহলে ভূ রাজনীতি ব্যাখ্যা করা যাবে না, তাহলে আসলে ব্যাখ্যা করতে হবে কি? এটা গ্লোবাল অর্ডার দিয়ে। গ্লোবাল অর্ডারের ভিতরে এইবার আছে গ্লোবাল রাজনীতি, গ্লোবাল অর্থনীতি, গ্লোবাল সামরিক দিক, গ্লোবাল স্ট্র্যাটেজিক দিক, হোয়াটএভার, এনিথিং, এনি ফেনোমেনা ইজ এ গ্লোবাল ফেনোমেনা এখন হচ্ছে এখন। তাহলে আশা করি আমাদের সামরিক ভাইরা এখন দুঃখ করবেন না, গৌতম দাসের ভুল ধরতে আসবেন না, মনে করবেন যে উনি আমাদেরকে বিপদগামী করতেছেন। আশা করি এগুলো করবেন না। কেন আমি অর্থনীতিকে আগে রেখেছি, ইভেন রাজনীতিকেও আগে আনি নাই। ইভেন আমেরিকা চাইনিজদের উইক পয়েন্ট কোনটা আছে রাজনীতির ভিতরে সেটাও বলে দিয়েছি। এইটার কারণে এটা চাইনিজদেরকে ভোগাবে। দেখা যাবে যে আমেরিকান গ্লোবাল রাজনৈতিক ভূমিকা হয়তো মেনে নিতে হচ্ছে তাকে, এরকম হতে পারে। ইকোনমিক দিক থেকে চাইনিজরা লিডার, কিন্তু আমেরিকান রোলও আছে, এটা স্বীকার করে নিতে হচ্ছে, ওয়েস্টকে মেনে নিতে হচ্ছে হয়তো এটার কারণে। এনিওয়ে, সেটা আলাদা আরেকদিন আলোচনা করবো, করেছিও অন্য কোথাও। মূল কথা হচ্ছে এটা যে একটা গ্লোবাল ফেনোমেনা, গ্লোবাল অর্ডার দিয়ে ব্যাখ্যা করতে হবে, এইটা যেন আমাদের মাথায় ঢুকে। থ্যাংক ইউ।